প্রোটনগুলোকে ধরে রাখছে। তাহলে আরেকটু ক্লিয়ার করে যদি বলতে হয়, তাহলে এদের ভিতরে যে প্রোটনের ভিতরে বা নিউক্লিয়াসের ভিতরে যে প্রবল বিকর্ষণ কাজ করছে, তার থেকে প্রবলের থেকে প্রবল বেশি বা অনেক গুণ বেশি হচ্ছে এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যার জন্য দেখা যায় এই প্রোটন এবং নিউট্রনগুলো নিউক্লিয়াস থেকে বেরিয়ে যায় না। কিন্তু ঘটনাটা কখন ঘটে আর একটা বিষয়, এখানে অ্যান্টিনিউট্রনো বা ইলেকট্রোনিউট্রনো এই দুইটা রয়েছে। এই দুইটার ভূমিকাও এতে অনেকটা কাজ করে, যেটার আলোচনা এখন না, যেটার আলোচনা করলে আসলে অনেক বড় হয়ে যাবে এবং আলোচনা করাটাও খুব একটা গুরুত্বপূর্ণ না। তো যাই হোক, এবার ফিরে আসি। এই যে নিউক্লিয়াস, এর ভিতরে যখন প্রোটনের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে, নিউট্রনের থেকে বেশি হয়ে যাবে, তখন কি হবে, স্ট্রং ফোর্সের থেকে কিন্তু এদের ভিতরে, অর্থাৎ যে স্ট্রং ফোর্সটা তৈরি হবে এই প্রক্রিয়ায়, যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা তৈরি হবে এই প্রক্রিয়ার মাধ্যমে, তার থেকে অনেক গুণ বেশি শক্তি তৈরি হবে, বিকর্ষণ শক্তি তৈরি হবে যখন প্রোটনের সংখ্যা নিউট্রনের থেকে বেড়ে যাবে। এমন কাজ কখন হবে, যখন নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের সংখ্যা অনেক বেশি হবে, নিউট্রনের সংখ্যাও বেশি হবে। তো দেখা যায় যে এই নিউক্লিয়াসের ভেতরেই যখন 83টা বা এর বেশি সংখ্যক প্রোটন থাকে, তখন এর ভর সংখ্যা বৃদ্ধি পায় এবং তুলনামূলকভাবে এর নিউট্রন সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে, মানে বাড়ার ক্রমটা কমে যায় বা ধীর হয়ে যায়। তাহলে এই 83টার বেশি প্রোটন যখন এখানে থাকে, তখন হয় কি, তখন তোমার প্রোটন এবং নিউট্রনের অনুপাত হয়ে যায় 1/2 বা 1.5 বা 1.5 গুণের বেশি হয়ে যায় প্রোটনের সংখ্যা। নিউট্রনের থেকে প্রোটনের সংখ্যা 1.5 গুণের থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ অনুপাত 1.5 গুণের থেকে বেশি হয়ে যায়। তাহলে এ থেকে কি বলতে পারো, এ থেকে এটা বলা যায় যে প্রোটনের সংখ্যা যখন বেশি হয়ে যাবে, এখানে প্রোটনের সংখ্যা যখন বেশি হয়ে যাবে, তখন প্রোটন তোমার ভেঙে নিউট্রন উৎপন্ন করবে, কিন্তু নিউট্রনের সংখ্যা কিন্তু কম, তখন সেই অনুপাতে নিউট্রন কিন্তু ভাঙতে পারবে না যেই অনুপাতে প্রোটন ভাঙবে। তো যখন প্রোটনের ভাঙনের পরিমাণ বেশি হবে, ক্ষয়ের পরিমাণ বেশি হবে, তখন তোমার এই নিউট্রনের সেই পরিমাণে ভাঙবে না যেই পরিমাণে, কারণ প্রোটনের সংখ্যা বেশি। এই কারণে দেখা যাবে অতিরিক্ত পার্টিকেলগুলো কি হবে, বিচ্ছুরণ হবে। তো এই যে পার্টিকেলগুলো বিচ্ছুরণ হচ্ছে, এগুলো কিছু রশ্মি আকারে বের হয়ে যাচ্ছে, কিছু পার্টিকেল আকারে বের হয়ে যাচ্ছে বা কণা আকারে কিছু বের হয়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে তেজস্ক্রিয়তা। এই ঘটনাটাকেই বলা হয় তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা কি, সেটা এ থেকেই আমরা বুঝতে পারি তেজস্ক্রিয়তা আসলে কি। তাহলে আমরা এই ভিডিওতে জানলাম যে এই যে প্রোটনগুলো নিউক্লিয়াসের ভিতরে, প্রোটন এবং নিউট্রন কিভাবে আছে, কিভাবে এটা স্টেবল আছে, আর যদি স্টেবল না হয়, স্টেবিলিটি হারিয়ে যায়, তখন কি হয়, তখন তেজস্ক্রিয় পরমাণুতে সেটা তৈরি হয়। তাহলে এতটুকুই হচ্ছে আজকের মতো আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা তেজস্ক্রিয়তা নিয়ে আরও কিছু আলোচনা করব এবং এই রেডিও অ্যাক্টিভ আলফা, বেটা, গামা এই কণাগুলো নিয়ে সামান্য একটু আলোচনা করব। তারপরে আমরা যাব পরমাণুর মডেল নিয়ে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।